Find the real me. So let's go, seize the feeling. Cause you know, it's time for the meaning. Now we show we're coming to win it. Coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 जो लोग पीछे हैं थोड़ा जोरदार तालियां। Let's make this occasion, let's make this beautiful moment mesmerizing and memorable. Thank you. সবাই ধরে একটু সামনের দিকে। Once again, a big hands, ladies and gentlemen, come on. তো আমি সুযোগ পেলেই বাংলাকেই ধরে নিই, ইংরেজিটা একটু কম জানি আসলে। তো সেটা একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে এই ধরনের সেশন একটু বাংলায় না বললে কেমন যেন মনটা আনচান আনচান করে। তো ডক্টর জয়ন্ত শর্মা অলরেডি বলে দিয়েছেন, তবুও আজকের এই সোশ্যাল জেরিয়াট্রিক সেশনের যে বিষয়বস্তু মডার্ন ইন্ডিয়া, যদি তার বাংলা করা যায় একাকিত্ব, উত্তরাধিকার এবং লগইনের বাংলা ঠিক কি জানি না, আধুনিক ভারতে বার্ধক্যের লুক্কায়িত বা অন্তশীল মুখ। আজকে যারা ডিস্টিংগুইশ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন তাদের সঙ্গে আমার মডারেট করতে পারাটা ইটস মাই প্রিভিলেজ অ্যান্ড অনার, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজিং কমিটি, the chairperson of the organizing committee, Dr. Jayanta Sharma, and the whole entire team of the WBGS Icon 2025 for giving this prestigious opportunity. It's my privilege and definitely honor. So, বাংলাতেই তাদের একটু পরিচয় ডক্টর শর্মা করে দিয়েছেন, আবারও একটুখানি। আজকে আলোচক হিসাবে আমরা পেয়েছি
এমন কিছু মানুষকে চিকিৎসা শাস্ত্র তো আছেই, তার বাইরে অন্যান্য ফিল্ড থেকে, কারণ জেরিয়াট্রিক্স ইজ ইনকমপ্লিট ইফ we do not involve the other fields in geriatrics, because geriatrics is not only the subject of geriatrician অথবা ডাক্তারদের শুধু সাবজেক্ট নয়, এর অনেক বাইরে, বিয়ন্ড ডক্টরস। সো প্রথম যার নাম করব ডাক্তার পবিত্র সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিন্তনবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, এবং আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, জাপানের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার বা সম্মান দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মানে সম্মানিত। এছাড়াও বিদ্যাসাগর পুরস্কার, ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার প্রাপ্ত 100টিরও বেশি বইয়ের তিনি রচয়িতা বা লেখক। এরপরে যাকে পেয়েছি শ্রীমতী সুদেষ্ণা রায়, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী এবং লেখিকা। তার নির্দেশিত ছবি দেশে বিদেশে বহু পুরস্কার প্রাপ্ত। অভিজিৎ গুহের সাথে একসাথে একত্রে তার নির্দেশিত বেঁচে থাকার গান সিনেমাটি কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে নির্বাচিত প্রথম বাংলা চলচ্চিত্র। একলা চলো এভাবেও ফিরে আসা যায়, বাপি বাড়ি যা, শ্রাবণের ধারা, ক্রস কানেকশন প্রভৃতি বহু জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা। প্রাক্তন চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তারপরে যাকে আমরা পেয়েছি শ্রীমতী ইনা বোস, একাডেমিক অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট, টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রাক্তন ডিরেক্টর, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন চেম্বার এবং প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তারপরে ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যাপোলো হাসপাতালের সাথে যুক্ত, ASEM গ্লোবাল এজিং সেন্টারের গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য, তাছাড়াও প্রবীণদের জন্য নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সাব সাইকিয়াট্রিক ফেডারেশনের কনভেনার। তাছাড়াও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আনন্দের খবর যে এবারে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিচারে বিশ্বের 2% সেরা মনোবিদের মধ্যে নির্বাচিত। তো তারপরে আছে ডক্টর অনির্বাণ দলুই, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আর যেটা বললেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর টিভিতে জনপ্রিয় মুখ, পরিচিত মুখ, এবং বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাম্মানিক সহকারী সম্পাদক, একই সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল শাখারও সাম্মানিক সহকারী সম্পাদক, ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির কাউন্সিল মেম্বার এবং বৈদ্যুতিন মাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ। আর আমি পড়েছি মাঝখানে এমন একটা জায়গায়, এনারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ, খুব যে সাংঘাতিক অনেকে তা নয়, আবার আমার থেকে বয়োকনিষ্ঠ, মাঝখানে আমি, মানে এদিক ওদিক টানাটানি হতে পারে। আর সঞ্চালক হিসাবে এটা তো যেমন একটা বিরাট প্রাপ্তি, তেমনি সঞ্চালকের খুব গুরু দায়িত্ব এবং কঠিন দায়িত্ব। দূরদর্শনে প্রায় শতাধিকেরও বেশি অনুষ্ঠান সঞ্চালনার সূত্রে যে অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে, ওখানে 1 সেকেন্ড বেশি দেয় না, বলেছে 1 সেকেন্ডের দাম আপনারা জানেন না। তাই সঞ্চালকের ভূমিকা হচ্ছে খুব কঠিন, মানে টাইমটাকে লিমিটেশনের মধ্যে রাখা। কিন্তু এই সমস্ত প্রাজ্ঞ মানুষদের তাদের টাইমকে লিমিট করার সেই ধৃষ্টতা আমার কতটা আছে আমি জানি না। তো যাই হোক, আমরা আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা সামাজিক অ্যাসপেক্টটাকে অনেক গুরুত্ব দিয়েছি, তার সঙ্গে অবশ্যই আমাদের স্বাস্থ্যগত অ্যাসপেক্ট, যেখানে আমাদের প্রথমটাই আছে যে লোনলিনেস, তারপরে আছে লিগ্যাসি, উত্তরাধিকার, আর লগইনস। এই যে আজকের টপিকটা, এই টপিকটা আমি আর দেবাঞ্জন যৌথভাবে এটা সিলেক্ট করেছি। লগইনস মানে হচ্ছে এই যে নেটে লগ ইন করা, তো ডিজিটাল, যে যদি ডিজিটাল এলডারলি বলা হয় তাহলে ডিজিটাল ফ্রেন্ডলি এলডারলি, সেটাকে বিষয় করে। জীবন দর্শন
পজিটিভ এজিং বা গ্রেসফুল এজিং নিয়ে কথা বলতে গেলে তার শরণাপন্ন না হয়ে উপায় কি? তাই তার কথাতেই বলি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, লোভিব মুক্তির স্বাদ, ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। এটাই আসলে গ্রেসফুল এজিং। তো যাকে দিয়ে আজকের প্রশ্ন শুরু, প্রায় 9 দশক পেরিয়ে আসা মানুষ আপনি, যার বয়স এখন 89, চোখের সামনে দেখেছেন পৃথিবীর রূপ বদল, আর তার সাথে সাথে নিজেকেও সুন্দর অভিযোজন করেছেন আপনি। এই বয়সেও জীবনের রস গন্ধকে দারুণভাবে উপভোগ করছেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো আরো দাও প্রাণ, এই কথাটি যেন আপনার মতন মানুষদের জন্যই লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আপনার কাছে জানতে চাই, এই যে আপনার এই 89 ইয়ার্স এজে পজিটিভ ভাইবস, এর রহস্য কি? বার্ধক্যকে কি দৃষ্টিভঙ্গিতে দেখেন আপনি? সবাইকে নমস্কার। বার্ধক্য একটা স্বাভাবিক ঘটনা বলেই দেখি। আমি যেহেতু নাস্তিক মানুষ, একটাই জীবন বলে ধরে নিয়েছি, সেহেতু জীবন যদি স্বাভাবিক মাত্রার জীবন পাই, তাহলে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এই পর্যায়গুলো আসবে, সেরকম একটা হিসেব এক সময় এসে পৌঁছেছে। এখন সেই বার্ধক্যের পর্যায়টা এসে গেছে। এটা ঘটনাচক্রে এই বার্ধক্যে আমি আমার চেয়ে অনেক কম বয়সী যেরকম অবস্থায় পৌঁছন, আমি সেরকম অবস্থায় এখনো পৌঁছইনি। অর্থাৎ আমি হাঁটা চলা করতে পারি, আমি স্মৃতিশক্তি মোটামুটি ঠিক আছে, খুব নষ্ট হয়নি, কাজের মধ্যে আছি, এবং নিঃসঙ্গতা খুব একটা বোধ করি না, কারণ ওই কাজের মধ্যে থাকি। আমার দিনে আমি অজস্র কাজ করি, ফলে বার্ধক্যটা কে আমার এখনো ভার বলে মনে হয় না। শরীরটা বোঝায় যে তুমি আগের মতো নেই। আগে যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়তাম, 2-3টে সিঁড়ি লাফ দিয়ে পেরিয়ে যেতাম, এখন বুঝি যে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে উঠতে পারি, একা একাই পারি, উঠতে পারি, নামতে পারি 2তলা 3তলা পর্যন্ত। আগের মতো নেই সেটা বুঝি, জবু ছবু একটু হয়ে গেছি, কিন্তু গলার স্বরে এখনো খানিকটা জোর আছে। ফলে আমি বার্ধক্যটা অন্যদের চাইতে উপভোগ করছি। এই হলো ব্যাপার। কি করে করছি সেটা ধীরে সে পরের প্রশ্নের উপর নির্ভর করবে। আমি জানি না একটা প্রশ্নের জন্য কতটা সময় ও দেবে। বার্ধক্যটা আমি উপভোগ করছি এটুকু বলতে পারি এই প্রশ্নের এই উত্তরে। ধন্যবাদ স্যার, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যেও খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন। আমরা এক একজনকে প্রথম প্রশ্নের জন্য 5 মিনিট অন্তত দিতে পারি, তারপরে আমরা দ্বিতীয় ধাপে আবার প্রশ্নে আসবো। তো স্যারের কাছে আসবো, স্যারের শেষ হবে গান দিয়ে, স্যারের গান দিয়ে, সেটা আমাদের প্রাপ্তি। তো যাই হোক, স্যারকে আমি দেখি যে এই বয়সে হিল্লি দিল্লি বলতে সত্যি করার যেটা বোঝায় তাই করে বেড়াচ্ছেন। একদিন কিছুদিন আগে শুনলাম এখান থেকে উনি পুরুলিয়া গেছেন সিধু কানু ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে, সেখান থেকে রাঁচি গেছেন গাড়িতে, এবং সেভাবেই উনি এখনো চলছেন। ফলে সকালে উঠে প্রতিদিন গান প্র্যাকটিস করেন। ফলে পজিটিভ এজিং এর অন্যতম উদাহরণ ডক্টর পবিত্র সরকার।
আর আজকে এখানে ছিলেন স্যার ডক্টর সুকুমার মুখার্জি, আপনার তো অত্যন্ত পরিচিত, তো তিনিও ছিলেন। আমি এবার আসবো একটু ইয়াং জেনারেশনের দিকে, বা আমাদের আজকের যে লোনলিনেস, যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যে জায়গায় ও কাজ করছে আর কি, যে জায়গাটায় ওর মুখ্য মানে এমফ্যাসিস। কিন্তু তোমার প্রশ্ন করার আগে আমি নিজের একটা কবিতা এই পাঠ করে শোনাচ্ছি, যেটা খুব প্রাসঙ্গিক। আর যা হয় ওই অপরিচিত অপটু কবিরা সুযোগ পেলে ছাড়ে কেন, তাই একটুখানি চেষ্টা করি। সায়াহ্নের আবৃত্তি, একই কথার পুনরাবৃত্তি, শুনতে শুনতে বিরক্তিরও সব সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সাউথ সিটির উচ্চতলের 20 তলা উচ্চতায় অভিজাত বিলাসবহুল ফ্ল্যাট বাড়ির বুড়ো বুড়ির মার্কিন যুক্তরাষ্ট্রস্থিত ছেলের কথা। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, ওই একই কথা। আইআইটি থেকে পাশ করেই বহুজাতিক সংস্থার উচ্চ পদে উচ্চ টাকার চাকরি, সান ফ্রান্সিসকোতে কেনা নিজের বাড়ি, বহু দামি 3-4টে গাড়ি, আর ব্যস্ততার কারণে ইচ্ছে থাকলেও ফোন করতে না পারা। একটু রিল্যাক্সড হতে যদিও সময় বার করে উইকেন্ডে এদিক ওদিক লং ড্রাইভ। বাবা মাকে একবার আমেরিকা নিয়ে যাওয়ার তীব্র বাসনা, কিন্তু হয়ে উঠছে না কিছুতেই এসবের কথা। একই কথা বারবার, প্রতিবার। কখনো মেসমশাই শুরু করলে শেষ করেন মাসিমা, কখনো বা আবার উল্টো। এত গর্ব প্রবাসী ছেলেকে নিয়ে, এত অহংকার, যেন ওরাই একমাত্র জুটি এরকম রত্ন ছেলে যাদের অলংকার। ধারণাটা হয়তো এটাই থাকতো। বিরক্তি হয়তো বা দিনে দিনে আরো বাড়তো, যদি না সেদিন ওদের চোখের কোণে ধরা না পড়তো জল। হ্যাঁ, চোখের জল। সরল মনে একটা প্রশ্ন করেছিলাম শুধু সেদিন। পুজো তো এসে গেল, ছেলে এবার পুজোয় কি পাঠালো? প্রশ্নটা শেষ করতে হয়নি আমার, তার আগেই যেন সব বাঁধ ওদের ভেঙে গেল। সব মিথ্যে বলেছি বাবা তোমায় এতদিন, ও ফোন করে না সে তো প্রায় বছর গড়ালো। কি এসে যায় তাই বলো, পুজো কবে এলো আর কবে গেল? তবে একটা কথা তুমিও জেনো, কে বলেছে আমাদের বুক ভরা দুঃখ? আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। হ্যাঁ, সেদিন বুঝেছি আমার কাছে যেটা একই কথার পুনরাবৃত্তি, আসলে সেটা এক আকাশের প্রায় কাছাকাছি থাকা ফ্ল্যাট নামক কারাগারে বন্দি দুটো ঝরা পাতার জীবন সায়াহ্নের আবৃত্তি। তো জীবন সায়াহ্ন এরকমই কাটছে আমাদের এই শহরের, এই রাজ্যের, এই দেশের, ইভেন গ্লোবালি। এবং এটা শুধু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি নয়, আমি সুন্দরবনে প্রত্যন্ত জায়গায় কাজ করেছি, জঙ্গলমহলে কাজ করেছি, সেখানেও অন্য আঙ্গিকে এইভাবেই জীবন কাটছে প্রবীণাদের। তো আমি দেবাঞ্জনকে জিজ্ঞেস করব যে দেবাঞ্জন, তুমি তো আসলে এই নিয়ে কাজ করছো বহুদিন, এবং অতি সম্প্রতি একটা ঘটনার কথা বলি, যেটা দিয়ে দেবাঞ্জন আমাদের ওই মানে মেম্বার, আমরা বলি মেম্বারকে, ও ট্রিট করেছে অত্যন্ত ভালোভাবে। মনে আছে নিশ্চয়ই, নামটা বলছি না, যার ছেলের সাথে ইউএসএ গেছিল, 6 মাস থেকে ফিরেছে, ফেরার তারপরে ছেলের ফেরার পালার তার 2-3 দিনের মধ্যে, মানে 2-3 দিন আগে থেকে অ্যাকিউট একটা ফেজ, মানে একদম চেনা যায় পুরো, যদি এই কথাগুলো বলা বারণ, কিন্তু প্রায় অনুমাদ পর্যায়ে চলে যাওয়া একটা ইনসিকিউরিটি থেকে। দেবাঞ্জনকে আমরা বলেছি, খুব ভালো ট্রিট করেছে, এখন মোরাললেস সুস্থ। তো কি বলবে এই যে জায়গা থেকে? আমরা এখানে নেগেটিভ কোনো বার্তা দিতে আসেনি, আমরা পজিটিভ বার্তা দিতে এসেছি। কিভাবে এটাকে ওভারকাম করা যায়? থ্যাংক ইউ ধীরেশ, ভেরি গুড আফটারনুন সবাইকে, নমস্কার। মার্জনা করবেন, আমার গলার আমার নেই, মানে ফ্লুতে আমাদের আরো আগে একটা কনফারেন্স ছিল, তো আমি যতটা সংক্ষিপ্ত বলা যায় বলবো। প্রথমেই ধীরেশ দা, আপনি যে কবিতাটা পাঠ করলেন,
আমার মনে হয় এখন কেন, মানে বহু বছর ধরেই সেটা খুব প্রাসঙ্গিক। আমরা দুটো জিনিসের মধ্যে অনেক সময় গুলিয়ে ফেলি, একটা যেটাকে আমরা লোনলিনেস বলি, আর একটা হচ্ছে সলিটিউড। একাকিত্বর সব থেকে একটা ভুল ধারণা, সেটা যে বয়সেই হোক, সেটা হচ্ছে মানুষের চারপাশে লোক না থাকলে মানুষ একাকিত্ব হয়ে যায়, মানে একা হয়ে যায়। দেখুন, করোনার সময় আমরা অনেকে অনেক রকম সমস্যা ফেস করেছি। এমন অনেক পরিবার ছিল যাদের লকডাউনে হয়তো আরো কম একা থাকার কথা, কিন্তু তারা হয়তো আরো বেশি একা হয়ে গেছে। কেন? ঘরের কোনো অভাব নেই, 4টে ঘর, বাবা মা 2 ঘরে, একজন ল্যাপটপ একজন ফোন নিয়ে ব্যস্ত, 2জন বাচ্চা, একজন নিজের মতন খেলছে, আরেকজন হয়তো অনলাইনে আরো 5 জনের সঙ্গে মাল্টিপ্লেয়ার গেম খেলছে। কাজেই যখন আমরা বলেছিলাম যে কোভিড আমাদের একসাথে থাকতে শিখিয়েছে, আমাদের এটাও শিখিয়ে দিয়েছে যে একসাথে থাকলেই একসাথে থাকা যায় না। কাজেই এই পুরো হল ভর্তি ঘরের মধ্যেও কিন্তু আমার একা লাগতে পারে, সেটা প্রথম কথা। 2 নম্বর, ধীরেশদার কবিতার অংশ টেনেই বলি, আমি একজনকে দেখি, একজন বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা দুজনকেই দেখি, ওনাদের এক ছেলে এক মেয়ে, ছেলে বিদেশে থাকে, মেয়ে দিল্লিতে থাকেন, তারা কলকাতায় থাকে। ভালো, ওনারা দুজনেই মোটামুটি ভালো আছেন। একদিন রাতের দিকে মেয়ে আমায় ফোন করেছে, গলায় খুব আতঙ্ক। কি হলো, কি অ্যাকিউট এমার্জেন্সি কি আছে? তখন প্রথম যেটা উনি বললেন ফোন করে, ডাক্তারবাবু, বাবা মা না ঝগড়া করছে না। কারণ ওনারা যখনই আমার কাছে আসেন একসাথে, ওনাদের ভালো থাকার মাপকাঠি হচ্ছে একজন আরেকজনকে বলা যে না তুমি আমার কথা কোনোদিন শোনোনি, শুনবে না, আরেকজন আরেকজনকে বলা যে না তুমি তো সারা জীবনই আমায় অ্যাটেনশন দাওনি। কিন্তু এইটা কিন্তু চলতে আছে বহুদিন, এবং এটার মধ্যেই তাদের জীবন, তারা ভালো আছেন। কিন্তু যখন এটা বলেন, সেই ভদ্রমহিলা যখন জানান, তারপরে আমি যেটা দেখতে পাই আরো কয়েক মাস ধরে, সেটা হচ্ছে ভদ্রমহিলার ডিমেনশিয়া, আমরা যেটাকে বলি স্মৃতিভ্রম, সেটা সবে শুরু হয়েছে, যার ফলে তিনি অনেকটা গুটিয়ে গেছেন। এবং গুটিয়ে যাওয়ার ফলে হয়তো সেই রকম ইন্টারাকশন বা যেটাকে আমরা ঝগড়া বলি, বা যেটা ওনাদের দাম্পত্যের বহুদিনের একটা সিগনেচার মার্ক ছিল, সেইটা কেটে গেছে। কাজেই যখন ওনারা দুজনে এসেছিলেন, যখন আমি ওনাকে দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম, কিছুক্ষণ পরে যাওয়ার সময় ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু আপনি তো ওনাকে এত কথা জিজ্ঞেস করলেন, আমায় জিজ্ঞেস করলেন না তুমি কেমন আছি? কারণ ওনার দুনিয়া কিন্তু এটাই ছিল, বাড়িতে কতগুলো ঘর, ব্যাংকে কত অ্যামাউন্ট, ছেলে মেয়ে কোথায় থাকেন, সবকিছুই একটা সময় না একটা সময় ইম্পর্টেন্ট থাকে। কিন্তু এই যে একাকিত্ব, যেটাকে আমরা বলি মডার্ন ডে এপিডেমিক, এটা এখন এতটাই আমাদের সবাইকে গ্রাস করে। কারণ আমাদের নিজেদের সবার জন্য সময় আছে, কিন্তু নিজের জন্য বোধহয় সারাদিনে 5 মিনিটের বেশিও টাইম হয় না। আর যদি টাইম হয় তাহলে এইটার জন্য হয়। কাজেই একাকিত্ব কোনো রোগ নয়, কিন্তু অনেক রোগ আনতে পারে এমন একটা জিনিস। তার মানে একা থাকা খারাপ না, সলিটিউড আমরা অনেকে এনজয় করি। এই প্রশ্নের উত্তরের শেষে বলবো যে ভদ্রমহিলার কথা ধীরেশদা বললেন, তার সূত্র ধরেই আমি যখন ওনার সঙ্গে কথা বলছিলাম, ওনার পুরো বাড়িতে সিসিটিভি আছে, এমনকি ছেলে ওনার সঙ্গে কথাও বলে। একবার যখন উনি কথা বলার মতন অবস্থায় আছেন, উনি আমার হাতটা ধরে একটা কথা বললেন যে দেখো বাবা, এখানে সব আছে, আমার কোনো অসুবিধে নেই, তোমরা আসছো, ধীরেশদাদের অ্যাসোসিয়েশন রয়েছেন, সব সময় দেখার জন্য সব সময় লোক আছে। কিন্তু একটা মুশকিল কি হয়েছে জানো তো, আমার রান্নাঘর আর আমার নেই, আমার শোয়ার ঘর আর আমার নেই। আমি আর এই বাড়ির কর্ত্রী নয়, আমি অন্য কারোর কন্ট্রোলে চলে গেছি।
আমরা হয়তো নিউরোকেমিক্যাল দিয়ে বায়োলজিক্যালি অনেক কিছু বলতে পারি যে ভদ্রমহিলার ক্লিনিক্যাল ডিপ্রেশন, সাইকোসিস ইত্যাদি, কিন্তু কোথায় ওনার লেগেছে বা কোথায় ওনার কষ্ট সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা জানছি একটা ট্যাবলেটে বোধহয় বেশি সমাধান হবে না। থ্যাংক ইউ দেবাঞ্জন, দারুণ বলেছ। যে বার্তাটা আসলে আমাদের দেওয়ার কথা ছিল। তো দেবাঞ্জনের চিকিৎসায় ওই ভদ্রমহিলা ভালো আছেন। আরেকজনের কথা এখানে বলবো, মনে হয় সোমানাথ কে আছে, এসছে? হ্যাঁ, সোমানাথ একটু উঠে দাঁড়ান, কারণ ও ডিমেনশিয়া কেয়ার মানে কেয়ার গিভার হিসেবে ডিমেনশিয়া কেয়ার নেওয়ার ক্ষেত্রে গল্পগুজব করে ওই ভদ্রমহিলাকে এখন অনেকটা ভালো পর্যায়ে নিয়ে এসছেন। তো এনাদেরও তো অবদান বিশাল, একটা হাততালি হয়ে যাক। আমাকে শুদ্ধ বললো যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ক্লিপ আছে, একটু দেখে নিই 1 মিনিটের। পরাণ বন্দ্যোপাধ্যায় আরেকজন, মানে কি বলবো, ওই যে প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে জীবনটাকে ভীষণভাবে এনজয় করছেন, এত উইটি। এবং এই যে যখন আপনার মিরাক্কেল চলতো, কিছু কিছু জিনিস আমরা নিতে পারতাম, মানে নিলে কিরকম লাগে, উনি কিন্তু খুব খোলা মনে সেটাতে হাসছেন, মন্তব্য করছেন। সো কি অ্যাসপেক্টে, ব্রডার অ্যাসপেক্টে চিন্তা করা, এটা কিন্তু খুব কম মানুষে পাওয়া যায়। তো আছে, হচ্ছে নমস্কার। যারা আমার বয়সী তাদের একটু নমস্কার। যারা আমার বয়সী তাদের একটু কি বলবো, তাদের সাথে আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করব, উপদেশ হিসেবে নেবেন না। এই যে গেজেটিক সোসাইটি অফ ইন্ডিয়া, তারা বয়স্কদের জন্য খুব ভাবছে, তাতে আমাদের কি হয়েছে, আমরা ওটা নিয়ে ভাববো না, আমরা যেমন আছি তেমনি থাকবো। শুধু নিজের সঙ্গে ফাইটটা করতে হবে, হতাশা যেন 3 ফুটের মধ্যে আসতে না পারে, বুঝতে পারছেন? গান, মজা, হাসি, গল্প আর মানুষকে ভালোবাসা, দেখবেন মৃত্যু অপেক্ষা করবে অনেক দূরে, হতাশ হয়ে যাবে। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। পরে আর কি বলার থাকে? এরপরে যাকে প্রশ্ন করছি তিনি বুঝে যাবেন কাকে প্রশ্ন করছি। আপনি পদ্মায় মানুষের আবেগকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে চিত্রিত করেছেন বহুবার, এমনকি পরোক্ষভাবে বার্ধক্য এসেছে আপনার চলচ্চিত্রে, যেমন শ্রাবণের ধারা, সৌমিত্র চট্টোপাধ্যায় আর পরমব্রত চট্টোপাধ্যায়ের কে নিয়ে অ্যালজাইমাস, তার পরিচর্যাকারী এবং প্রবীণ মানুষকে নিয়ে। কিন্তু আপনি কি মনে করেন যে সে অর্থে ভারতীয় সিনেমায় এই একাকিত্ব এবং বার্ধক্য এখনো আলোকিত বিষয়বস্তু নয়? তার সাথেই জাস্ট জুড়ে দিই, আপনার ফেসবুক প্রোফাইলের ট্যাগলাইনটি কিন্তু বেশ অর্থবহ। পজিটিভিটি ইজ মাই মোটো, ইটস বাট ওয়ান লাইফ, সো ফরগিভ অ্যান্ড ফরগেট। আপনি নিজেও সেই অর্থে প্রবীণ বয়সেই পড়েন। আপনার কি মনে হয় না যে বেশিরভাগ প্রবীণ মানুষেরাই তাদের যে সমস্যা, এটাই একমাত্র কারণ যে তারা ফরগিভ এবং ফরগেটটা করে উঠতে পারেন না পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে? সবাইকে নমস্কার। আর এই 5th জেরিয়াট্রিক কনফারেন্সে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি যখন এটা 5th মানে কনফারেন্স বা এই নিয়ে ভাবনা চিন্তা আমি ধরে নিচ্ছি আগে হয়েছে, কিন্তু সংগঠিতভাবে গত 5 বছর হচ্ছে। তো তার আগেই কিন্তু আমি, উনি যেটা বললেন বার্ধক্যের সমস্যা নিয়ে একটা ছবি করেছিলাম যেটার নাম বেঁচে থাকার গান। তাতে পরান্দা একটা চরিত্র করেছিলেন। তো পরান্দার চরিত্রটা ছিল যে তার ছেলের বউ তাকে রিটায়ারমেন্ট হোমে রেখে গেছেন, তারা আমেরিকায় থাকে, এবং পরান্দা কখনো কখনো তার খারাপ লাগে, কিন্তু পজিটিভ, আমার ছবিটা ছিল একেবারে পজিটিভ, যে ওখানে উনি বলতেন যে আমেরিকা গিয়ে ওদের সঙ্গে থেকেও আমার তেমন কোনো লাভ হবে না, অন্তত এখানে আমি নিজের ভাষায় সবার সঙ্গে কথা বলতে পারছি।
উনি একটা আমাদের যখন ছবিটা করছি একটা গল্প বলেছিলেন। এটা আমরা 2015 সালে করেছি, তো তখনও আমার 60 বছর বয়স হয়নি, এখন হয়ে গেছে। এখন মানে আমি আইল বি 67 ইন ডিসেম্বর। তো সেই সময় পরানদার সঙ্গে কথা বলছেন, উনি একটা গল্প বলেছিলেন ওরই এক বন্ধুর, যে তিনি তার অ্যাটিটিউড কি, পরানদা না হয় অভিনেতা, অ্যান্ড ইনফ্যাক্ট পরানদা লেট 50s-এ অভিনয়ে এসছেন পর্দায়। তার আগে উনি চাকরি করতেন এবং সেইভাবে স্টেজে মঞ্চে অভিনয় করতেন, কিন্তু ফিল্ম বা টেলিভিশনে নয়। তো পরানদা বলছেন যে অনেকজন মিলে বসে আছে, তার মধ্যে একজন ভদ্রলোক, এরা সবাই বৃদ্ধ বয়সে, বিকজ ওরা একাকী তোকে মানে বিট করতে চায়, তাই তারা সবাই একসঙ্গে জড়ো হয়েছে পুজোর আগে। ওরা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে আছে, কারণ ওদের মধ্যে একজনের একটা সমস্যা যে তার ছেলে এবার 5 বছর পরে আসবে কলকাতায় পুজোয়। তো ওরা সেটার জন্য ওয়েট করছে যে ওরা যে প্ল্যানগুলো করেছে তাতে উনি থাকতে পারবেন কিনা, কারণ ছেলে তো আসবে সেই জন্য। তারপরে আবার ছেলে এত বছর পরে আসছে, সবাই সেটা নিয়েও হ্যাপি। তো হঠাৎ ফোনটা বাজে, উনি অন্য ঘরে গিয়ে কথা বলেন। কথাটা চলে, ছেলে বলে যে আমি আসবো ভেবেছিলাম, কিন্তু জানো তো আমার মেক্সিকোতে একটা ওই সময়ই একটা বড় অ্যাসাইনমেন্ট পড়েছে বাবা, এই পুজোয় হবে না, আমি দেখছি ডিসেম্বরে আসবো কিনা। বাবা বলেন হ্যাঁ সত্যি তো, আমার খুব দুঃখ হচ্ছে তুমি আসতে পারছো না, কি আর করবে, আমি মেনে নিলাম। একটু গলাটাকে দুঃখী করে বলছে বাবা প্লিজ কিছু মনে করো না, ছেলে অনেক আকুতি মিনতি করেন। উনি বলেন ঠিক আছে, বলে ফোনটা বন্ধ করেন, করে বাইরে আসেন, সবাই চুপ করে বসে আছে, সবাই উদ্গ্রীব। কি হলো? উনি হঠাৎ হাত পা ছুড়ে বললেন ওরা আসছে না, ওরা আসছে না, আমরা তাহলে সবাই খুব এনজয় করতে পারবো। বুঝতে পেরেছেন? মানে বৃদ্ধরা সবাই, ছেলে আর বৌমা এলে ওকে তো সেইখানে আটকে যেতে হতো, উনি একটা নিজের জীবন তৈরি করে নিয়েছিলেন। প্লিজ এই জিনিসটা আমি আমার জীবনেও করেছি। আমার হয়তো আজকে 67, কিন্তু আমি নিজের একটা জীবন গড়ে তুলেছি। আমি যখন বড় হচ্ছি, আমি যখন আমার মাকে দেখেছি, আমার মাও, তিনি চাকরি করেননি, তিনি হাউস মেকার বা হোম মেকার ছিলেন, কিন্তু তিনি একটা নিজের বড় ক্ষেত্র তৈরি করেছিলেন। বন্ধু বান্ধব তারা কিন্তু কেউ সোশ্যাল ওয়ার্ক করতে যেতেন না, অনেকে মনে করে সেটা একটা মাধ্যম। তারা নিজেরাই আলাপ আলোচনা করতেন, তারা নিজেরাই একটা দিন বসে গল্প করতেন, শেয়ার করতেন এক্সপিরিয়েন্সেস। তার একটা আলাদা জগৎ ছিল, তিনি আলাদা করে সিনেমা দেখতেন, তিনি আলাদা করে বই পড়ে সেটা নিয়ে ডিসকাস করতেন, এবং তার জন্য ছেলে মেয়ের উপরে নির্ভরশীল ছিলেন না। আমাদের এখানে সোশ্যাল স্ট্রাকচার যা, তাতে আমরা ছোটবেলা থেকেই জানি যে বাবা মাকে দেখতে হবে, আর বাবা মা জানেন মুখাপেক্ষী হয়ে থাকেন। বাবা মাই তো আমেরিকায় পাঠায়, বাবা মাই তো যে ওনার কবিতার মতন এসে বলে, তারপরে লোনলি হবার কি আছে? আমার ছেলে যেদিন বিয়ে করবে ঠিক করেছে, সেদিন ও আমায় বলেছে মা তোমার সঙ্গে থাকা একটু অসম্ভব, কারণ তুমি ভীষণ সবকিছু মনিটর করো। হ্যাঁ সত্যি আমার ওরম একটু আছে যে এটা এখান থেকে এখানে সরবে না, ওসিডিও বলতে পারেন, কিন্তু ওসিডি নয়। কিন্তু আমার একটা নিয়ম অনুযায়ী আমি বেনিয়মেও কাজ করি। আমার যদি ভোর 6টায় কল টাইম থাকে, আমি 5টায় উঠে বেরিয়ে যাই 6টায়। কে ব্রেকফাস্ট খেলো না খেলো সেই সব নিয়ে আমার অত চিন্তা নেই, কারণ আমি কোনোদিনই সুপার ওম্যান হওয়ার চেষ্টা করিনি। ঘরে এবং বাইরে দুই জায়গায় কাজ করব তা নয়, আমার একটা ইনফ্রাস্ট্রাকচার আমি তৈরি করেছি যারা হেল্প করে। সেইটা কিন্তু সব মহিলাদের, আমি পুরুষদের লোনলিনেস যেরকম, মহিলাদের কিন্তু আরো বেশি। ওই যে বললে না রান্নাঘরটা হাত থেকে বেরিয়ে গেল, রান্নাঘরে অত থাকার আমি কোনোদিন প্রয়োজনই মনে করিনি। আমার মাও তাই। আমার মা যেদিন আমার বাবা চলে যান 2000 সালে, তারপরে উনি বেঁচে ছিলেন 20-21 অব্দি, উনি কোনোদিন রান্না করেননি।
বলেছিলেন লোক আছে রান্না করবে, আমি ঘুরে ঘুরে বেড়াবো, বন্ধুর বাড়ি যাব। আমার আরেক বন্ধুর মা, আমি মহিলাদের কথা বলছি এই কারণে, কারণ লোনলিনেস নিয়ে অনেকেই বলেন যে পুরুষেরা বেশি, হ্যাঁ সত্যি, ওরা অ্যাক্টিভ লাইফ, বাইরে থাকেন, বাড়িতে বসে গেলে তাদের অনেক সময় অসুবিধায় হয়। আমি আমার হাজবেন্ডকেই দেখেছি, কিন্তু সে এখন নিজের একটা ইন্টারেস্ট খুঁজে পেয়েছে। আমার বাবাকে আমি দেখেছি রিটায়ারমেন্টের পরে তার একমাত্র কাজ ছিল গান, মানে উনি ভীষণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতেন। আর সেই সময় তো এরকম ইন্টারনেট ছিল না, যে ছিল কিন্তু সেইভাবে ওরা স্যাভি ছিলেন না, বা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েনি। তো উনি বাড়ি বাড়ি লোকের বাড়ি বাড়ি যেতেন, ক্যাসেট বা কোনো গান বা আমির খানের গান এর কাছে ভালো আছে জানতে পারলেন, উনি খুঁজে খুঁজে তাকে যোগাযোগ করলেন, তার বাড়ি নিজে গেলেন, গিয়ে সেই ক্যাসেট থেকে নিজের ক্যাসেটে ট্রান্সফার করে এনে, আজকে তো একটা টিপলেই হয়ে গেল, কিন্তু এই জিনিসটা, দিস প্রসেস কেপ্ট হিম হ্যাপি। এই যে উনি গান শুনছেন এবং ভোর 3টে থেকে ওনার যা কালেকশন ছিল, উনি প্রত্যেকটা ক্যাসেট 5টা ক্যাসেট দিনে শুনতেন। ভোর 3টে উঠে আরম্ভ হতো, সবাই ওঠার আগে উনি অন্য ঘরে বসে গান শুনতেন। তো আমার যেটা মনে হয় যে বেঁচে থাকার গানে আমরা বারবার বলেছি যে রিটায়ারমেন্ট হোম যেরকম ভাবে আমাদের এখানে দেখানো হয় না, যে ওটা একটা ফেলে দিলাম চলে গেল, ইটস নট দ্যাট। আমার মা যেরকম কলকাতায় থেকে নিজের একটা সার্কেল তৈরি করেছিল, সবাই তো সেরকম পারেন না। তাদের যদি একটা সার্কেল তৈরি হয়, তারা যদি, আমি কিছুদিন আগে, আমি সেই সময় অনেক রিটায়ারমেন্ট হোম ঘুরেছিলাম, কারণ ছবিটা করছি, তো একটা পার্টিকুলার রিটায়ারমেন্ট হোমে আমার ভীষণ ভালো লেগেছিল। একজন ডাক্তার ভদ্রলোক, তার 90 বছর বয়স, তিনি বললেন আমি বাধ্য হয়ে এখানে চলে এলাম, এত লোক রোজ আমার কাছে এসে ফ্রি অ্যাডভাইস চায় যে আমি আর পারছি না, তাই উনি এখানে এসে খুব ভালো ছিলেন। He was with people, he enjoyed. আরেকজন ভদ্রমহিলা এবং ভদ্রলোক, তারা তাদের 3 মেয়ে প্রত্যেকেই বিদেশে সুপ্রতিষ্ঠিত, তারা প্রত্যেকেই হয়তো বছরে 3 মাসের জন্য ওদের নিয়ে যান, কিন্তু ভদ্রমহিলার একটা বিশাল বড় লেক গার্ডেন্সের ফ্ল্যাট, এবং ওনার আমার মতন একটু ওসিডি ছিল, সব নিয়ম মতো হবে, এই খাওয়াটাই হবে, রান্নাঘরে কোনো দাগ থাকবে না, মাইক্রোওয়েভে ওটা কি হাতের দাগ, এগুলো। তো তাই জন্য ওনার 4 জন লোক ছিল, বিকজ দে ওয়ার ভেরি ওয়েল প্লেসড। ওর হাজব্যান্ড ওয়াজ আ ভেরি মানে সাকসেসফুল ম্যান। তো 4 জন কাজের লোক, তারা আসতেন। আমি যখন জিজ্ঞেস করেছিলাম 4 জন কেন, বলে একজন না এলে আরেকজন, মানে এরকম। তো একদিন হলো কি 4 জনই এলো না, এরম একটা দিন হলো, বৃষ্টি পড়েছে, ওনার একটা স্ট্রোক হয়ে গেল। তারপরে ওর স্বামী বললেন আর এখানে থাকবো না, আমরা বরং রিটায়ারমেন্ট হোমে থাকি, মেয়েদের কাছে যখন যাচ্ছি, অন্য সময় এখানেই থাকি। And they were so happy. It's mental attitude. আর আজকাল তো অনেক সময় আমি বেঁচে থাকার গানে যেটা দেখিয়েছি, তারপরে এখন দেখছি অনেক জায়গা হচ্ছে যেখানে সিনিয়র লিভিং খুব কমফোর্টেবল। কারণ সল্ট লেকে একজনের অভিজ্ঞতার কথা শুনেছিলাম, তিনি আর তার স্ত্রী একসঙ্গে থাকেন, এবং স্ত্রী একটু স্থূলকায়া, ভদ্রলোক একটু ওই লরেল হার্ডির মতন রোগা। তো রাত্রির বেলা স্ত্রী বাথরুমে গেছেন আড়াইটে, এবং ওই যে আমাদের যে কমোড হয়, সেই, আমি এবার শেষ করে দিচ্ছি, সেখানে সাকশনে উনি আটকে গেছেন। এবার ওনাকে তুলতে পারছেন না ভদ্রলোক, ওর অত ক্ষমতা নেই। উনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভোর 5টার সময় যখন একটি লোক যাচ্ছে, তাকে দুধওয়ালা তাকে বলল তুমি একটু ভাই আসবে, আমাকে একটু হেল্প করবে আমার স্ত্রীকে তুলতে। তারপরে তুলতে পারলো। সুতরাং আফটার দ্যাট দে ডিসাইডেড যে আর নয়, আমরা এমন একটা জায়গায় থাকবো যেখানে হেল্প থাকবে। নিজের বাড়িটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো বানপ্রস্থে যেতামই, তো এটাকে আনন্দের বানপ্রস্থ ভাবতে কি আছে? ইটস আ নিউ লাইফ। নমস্কার। একদম ম্যাডাম,
পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য এজিং, এটাই হচ্ছে মেইন। মানে কিভাবে বয়সকে আমি দেখবো বা মানবো এবং বাস্তবতাকে কিভাবে আমাকে দেখতে হবে। এই যে আমি প্রসঙ্গ করে বলি, আমাদের অর্গানাইজেশনের এই বাঁচবো থেকে আমরা এই কিছুদিন আগে 10 থেকে 13 আমরা 54 জন বয়স্ক মানুষকে নিয়ে মধুপুর গেছিলাম। দিস দ্য 4th টাইম আমরা উইথ ফুল প্রোটেকশন, 2 জন ডাক্তার এবং সবকিছু নিয়ে, এবং তারা যা এনজয় করেছেন। এবং তার মধ্যে একটা ছোট ঘটনাও ঘটেছে। উশ্রী ফলসের ওখানে একটা এরকম রোটেট করে নাচা যায়, সেখানে নাচতে গিয়ে ভদ্রমহিলা পড়ে গেলেন, আমাদের এক ডাক্তার বাঁচালেন, কিন্তু এখানে একটু হিমাটোমা হলো। কিন্তু এই যে এনজয়মেন্টটা, এনারা মনে হয় আগামী বছর খানেকের জন্য একটা ওই পজিটিভ ভাইবস নিয়ে গেলেন একদম। তো এইগুলোই হচ্ছে মানে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকেও ভাবতে হবে, ইয়াঙ্গার জেনারেশন বা ছেলে মেয়েকে, যে তার বাবা মাকে কিভাবে এই আনন্দটা দেওয়া যায়। এবার আসবো আরেকজন ইয়াং ডাক্তার, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে তুমি কি মনে করো যে জনসংখ্যার স্তরে ভারতে বার্ধক্য নীতি কাঠামো আদৌ বার্ধক্যের সামগ্রিক বা বিশেষ করে মানসিক দিকগুলির উপযুক্তভাবে সম্বোধন করতে পেরেছে, নাকি সমাধান করতে সে অর্থে এখনো ব্যর্থ? আর আমাদের দেশে একটা বিরাট অংশে প্রবীণ মানুষ সম্মান ও সুস্থতা নিয়ে যে বাঁচার উপযুক্ত পরিবেশ, সেটা কি আমাদের দেশ আদৌ দিতে এখনো পেরেছে, না আমরা আমাদের সমাজ এখনো প্রস্তুত সেই এনভায়রনমেন্টটা বয়স্কদের দেওয়ার? অনেক ধন্যবাদ জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার এই সমস্ত অর্গানাইজারদের এবং তার সাথে ধীরেশ দাকে, যে এই ধরনের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন, সেটাকে আমরা এত বড় মানুষের সাথে আলোচনা করছি। যে প্রসঙ্গটা ধীরেশদা তুললেন, যে এখন বয়স্ক মানুষ যারা আছেন তাতে ভারতবর্ষের সংখ্যাটা আমরা খুবই ভালোভাবে জানি। আমরা এখানে মোটামুটি সবাই ধরে নিই, সবাই হেলথ কেয়ার ওয়ার্কার্স, ডাক্তারও বলছি না, হেলথ কেয়ার ওয়ার্কার্স। আমরা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সটা মোটামুটি জানি। সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে জেরিয়াট্রিক্স অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার 5 বছর বা 10 বছর আগে কি ছিল এবং এখন কি হয়েছে, সেই যদি জায়গায় যাই, তাহলে ইট হ্যাজ বিন চেঞ্জড। আগের যে সিনারিও 10 বছর আগে, সেটা অনেকটা পাল্টেছে। একটু আগে সুদেশনা ম্যাডাম ওই হোম বেসড কেয়ার, সেখান থেকে জেরিয়াট্রিক ইউনিয়ন, যেখানে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, এই ধরনের কনসেপ্ট, সেটা বিদেশ থেকে এসছে বেসিক্যালি। সেই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। এবার আমি ধীরেশদার কথার যে প্রেক্ষিতে, যে ভারতবর্ষের সরকার বা গভর্নমেন্ট পলিসিটা কি, গভর্নমেন্টের একটা বিশাল বড় গাল ভরা একটা প্রোগ্রাম আছে। সেই এল্ডারলি কেয়ারের প্রোগ্রামটা নিয়ে, যেমন অনেক প্রোগ্রাম আছে ভারতবর্ষে চলে, সেরকমই একটি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের বিশেষ কিছু দিক আমি এখন বলে দিই, যেটা হয়তো অনেকে জানেন না, বা অনেকে জানেন, আমার থেকেও ভালো জানেন। তিনি পেছনেই ল্যাপটপে কাজ করছিলেন একটু আগে, অরুণাংশু স্যার। তো সেই যে ঘটনাটা, মানে এখানে ওরা বলছে প্রিভেন্টিভ অ্যান্ড প্রমোটিভ হেলথকে, তো সব জায়গায় আমাদের পাবলিক হেলথের কথা বললে এইসব কথাগুলোই আসে। প্রিভেনশন ইজ অলওয়েজ দ্য বেটার দ্যান দ্য কিউর। তো সেই যাই হোক, প্রিভেনশন কি, প্রিভেনশন হবে, সেসব অনেক গাল ভরা কথা লেখা আছে। তো সেসব জায়গাতে আমাদের কি কি করতে হবে, খুব সামান্য, খুব বিশেষ কিছু নেই, সামান্য কথা লেখা আছে। সেকেন্ড হলো ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট পার্ট। জেরিয়াট্রিক পেশেন্টদের আলাদা করে যে যে কমপ্লিকেশনসগুলো হয়, যে যে রোগগুলো হয় বা যে যে সমস্যাগুলো হয়, সেগুলো কোথায় ট্রিট করবে, সরকার এখানে এগিয়েছে। সরকার কিছু রিজিওনাল সেন্টার তৈরি করেছে এবং ইনস্ট্রাক্ট করেছে সিএইচসি, মানে কমিউনিটি হেলথ সেন্টার, বা যেটাকে আমরা রুরাল হসপিটালও বলি অনেক ক্ষেত্রে, তাদেরকে আপগ্রেড করে জেরিয়াট্রিক কেয়ার দিতে হবে। নাও the situation is, yes, West Bengal has developed a regional center, that is medical college, which is headed by Dr. Unangshu Talukdar sir. It is running very well. It is one of the model in the state or the eastern region, or I may say the country itself. কিন্তু ওই যে মজাটা ওইখানে, ওই রিজিওনাল সেন্টারটাই হয়ে গেছে, কিন্তু সিএইচসি বা আরো ডাউন স্ট্রিমে আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম জেরিয়াট্রিক পপুলেশনের জন্য কতটা ওপেন হয়েছে, সেক্ষেত্রে প্রায় অলমোস্ট 0। তো এই হচ্ছে সেকেন্ড। থার্ড হলো যে the medications and the other
অ্যাওয়ারনেস মেটেরিয়ালস অ্যান্ড এটসেট্রা। তো এই অ্যাওয়ারনেসের দিক দিয়ে যদি আমরা বলি, সেটা নিয়েও আমার কিছু বক্তব্য আছে। আমরা এর আগেও প্রত্যেকবারই জেরিয়াট্রিক অ্যাওয়ারনেস ডে, মানে একটা এল্ডার অ্যাবিউজ ডে অ্যান্ড দ্য এল্ডারলি পিপল একটা অ্যাওয়ারনেস ডে হয়, সে প্রত্যেকবারই এটা নিয়ে স্বাস্থ্য ভবন থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে একটা মিটিং হয় এবং সেখানে আরও কিছু প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামস নেওয়া হয়, যেগুলো ডাউন স্ট্রিমে কিন্তু আর ইমপ্লিমেন্টেড হয় না। ইমপ্লিমেন্টেড হয় না অনেক কারণ আছে। তার প্রধান যে কারণটা আমরাও জানি, ওরাও জানেন, সেটা হলো দ্য সাপোর্ট গ্রুপ, দ্য এডুকেটেড টিম। আমার টিম কোথায়? আজকে দুঃখের ব্যাপার হলো, এখনো পর্যন্ত জানি না এই মুহূর্তে কোনো নতুন খবর আছে কিনা, এখনো পর্যন্ত মেডিকেল কলেজে জেরিয়াট্রিক্সের ডিএম খোলেনি, তাই তো স্যার? ডিএম খোলেনি তো এখনো মেডিকেল কলেজ, না? তাহলে ডিএম জেরিয়াট্রিক্স হয়নি, এমডি, আচ্ছা এমডি খোলেনি, হ্যাঁ এমডিটা খুলেছে, ডিএমটা এখনো হয়নি। ডিএম আছে অনেক জায়গায়, এখন আছে। তো যাই হোক, তো এই যে স্পেশালাইজেশন না হলে আমি এক্সপার্ট ডাক্তার তৈরি করতে পারবো না। আমার টেকনিশিয়ানস বলুন, নার্সেস বলুন, তাদের আলাদা করে জেরিয়াট্রিক কেয়ার দেওয়ার কথা। জেরিয়াট্রিক সাইকিয়াট্রি না হয় তৈরি হয়েছে, কিন্তু এই যে তার জন্য যে ম্যান পাওয়ার আমাদের লাগবে এবং যে পরিমাণ পেশেন্টকে আমরা সার্ভিস দেব, এই যে রেশিও, এটা কিন্তু সবসময় কম। সুতরাং সেই যে ম্যান পাওয়ার বিল্ডিং এর দিকেও কিন্তু এখনো পর্যন্ত পলিসি মেকিং এর দিকে আমাদের খুব একটা কিছু আমরা এগোতে পারিনি। সো হোয়াট শুড বি ডান নেক্সট, যেটা সবাই প্রশ্ন করে যে আমরা তো শুধু খুঁত ধরে যাই, কি করা উচিত? স্পেসিফিক্যালি এই যে টপিকটা লোনলিনেস, তার সাথে লিগ্যাসি অ্যান্ড লগইন, সেই যে আলোচনাগুলো করতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো, যেটা হচ্ছে জেরিয়াট্রিক সাপোর্ট কেয়ার বা কেয়ার গ্রুপ বা একটা কমিউনিটি। আজকে সোশ্যাল মিডিয়ার ইউজে আমরা কিন্তু জেরিয়াট্রিক পিপলরা কিন্তু এখনো, মানে যারা বয়স্ক মানুষ, আমার মা বলুন, বাবা শব্দ কত হয়েছে, তো তারা কিন্তু বাধ্য হয়ে শিখে ফেলেছেন সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে। তারা হোয়াটসঅ্যাপ কিন্তু জানতো না, তাদের পরিস্থিতি বাধ্য করেছে হোয়াটসঅ্যাপ করতে হবে। ছেলে বাইরে সারাক্ষণ কাজ করছে, ছেলের বউ বাইরে সারাক্ষণ কাজ করছে, বাকি কাজের লোক যারা আছে তাদের সাথে কতক্ষণ আর সময়, একটু আগে আলোচনাটা হলো, দেশটাদি বললেন। এই যে সোশ্যাল মিডিয়ার ইউজ এবং তার জন্য তার অনেক খারাপ দিকও আছে, তাহলে আমাকে সেই খারাপ দিক থেকে যদি এটাকে ভালো দিকে ব্যবহার করতে হয়, আমরা এই সোশ্যাল মিডিয়া বা ইউজ অফ দ্য কারেন্ট জেনারেশন এআই, এইগুলোকে ছাড়া আমরা চলতে পারবো না। So there should be a network of the social media interactions with some community club. আমরা ফিজিক্যালিও হতে পারে, আমরা সোশ্যালিও হতে পারে, আমরা ভার্চুয়ালি করতে পারি, যেটা ধীরে ধীরে অলরেডি অর্গানাইজ করছে। দিস ইজ ফর এ স্মল নাম্বার অফ পিপল, কিন্তু আরো বহু মানুষ আছেন যারা এই কেয়ার বা এই ধরনের জিনিস থেকে এখনো পাচ্ছেন না বা এই সার্ভিসটা পাচ্ছেন না। সেইটা পলিসি মেকিং এর একটা পার্ট হতে পারে। পলিসি মেকিং আমাদের দেশে অলওয়েজ পলিটিসাইজড, পলিটিক্যালি মোটিভেটেড। সুতরাং পলিটিক্যাল পার্টিজের এজেন্ডাতে যদি তাদেরকে শুধু ভোটার না ভেবে তাদের একটু উপকারের কথা ভাবি, তাদের স্বাস্থ্যের সাথে মেন্টাল হেলথের কথাও একটু ভাবি, তাহলেই কিন্তু সিনারিওটা অনেক পাল্টে যাবে। বেসিক্যালি ভারতবর্ষ কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজের মতো নয়। ওয়েস্টার্ন কান্ট্রিজ বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ে তোমরা আলাদা থাকো, আমরা আলাদা আছি, আমরা ভালো আছি, এই কনসেপ্ট কিন্তু ভারতবর্ষের নয়। ভারতবর্ষে এখনো এই সবাই একসাথে মিলে থাকবো, এই কনসেপ্টে কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের নিউ জেনারেশন এই ওয়েস্টার্ন কনসেপ্টের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওল্ড জেনারেশন এখনো পুরোটা ঢুকতে পারেনি। সো দেয়ার ইজ এ কনফ্লিক্ট গোয়িং অন, এবং এই কনফ্লিক্ট থেকে বেরোতে গেলে গভর্নমেন্টের হয়তো বিশেষ কিছু করার নেই, কিন্তু আমি আবারও বলছি, পলিটিক্স এবং তার সঙ্গে পলিসি মেকিং, এই দুটোর যদি গুডউইল না থাকে, আমাদের এই বেসিক জায়গাটা আমরা কখনো রিচ করতে পারবো না। উইথ দিস নোট আই থ্যাংক এগেন ধীরেজ দা এন্ড অল দ্য প্যানেলিস্ট। খুব ভালো দিক তুলে ধরেছে। তার এই বার্তাটাই গেল যে প্রবীণ মানুষেরাও গুরুত্বপূর্ণ ভোটার, এই জায়গাটাকে তুলে ধরতে হবে, তবেই একমাত্র যদি সম্ভব। কারণ সমস্ত কিছুই স্বীকার করি আর নাই করি, এ ভোটমুখী যা কিছুই হোক না কেন, তাহলে আপনাদেরকে আপনাদের দাবি তুলে ধরতে হবে। আমরা ভাই ভোট দেবো না যদি আমাদের না দেখো, সে যে পলিটিক্যাল পার্টি হোক। তো সেটা যদি করা যায়, মনে হয় কিছুটা সুরা সম্ভব। এরপরে যার কাছে আসছি, আসলে আমরা
15 মিনিটেরও কম, আমরা 5 মিনিট রেখে বাকি 1-2 মিনিটের মধ্যে লাস্ট সেশনটা শেষ করব। 7 দশক পেরিয়ে আজও বিভিন্ন কাজে, বিশেষ করে পরামর্শদাতা হিসেবে সক্রিয়। জীবনকে যেভাবে কর্মময় রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনি একজন সেই মানুষ যিনি হাতের লেখা চিঠি থেকে ডিজিটাল লেটারের যুগে প্রবেশ করেছেন, সেটাকে আত্মস্থ করেছেন, কিন্তু অনেক বয়স্ক মানুষই এই পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারেননি। তার পরিণতিতেই একটা অমূলক ভয়, আশঙ্কা, অবসাদ পর্যন্ত হচ্ছে। সেই ক্ষেত্রে লগ ইন সেভি হতে একজন প্রবীণ মানুষের কি করণীয়, সমাজেরও বা কি ভূমিকা বলে আপনি মনে করেন? বা আরেকটা জিনিস হচ্ছে এই যে লিগাসি বা উত্তরাধিকার, সেটা বিভিন্ন উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের পরম্পরাটা বজায় রাখার ক্ষেত্রে সমাজ কি একটা সদর্থক ভূমিকা আদৌ নিচ্ছে? সর্বপ্রথম জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ, এবং সর্বোপরি ডক্টর ধীরেশ চৌধুরী আমাকে মনোনীত করার জন্য, এই প্যানেলে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি না আমি কতটা উপযুক্ত। আর ডক্টর চৌধুরী কিন্তু জ্ঞানে বা অজ্ঞানে একটা লাইন অফ ডিমার্কেশন করে দিয়েছেন। ওদিকটা মেডিকেল, এদিকটা নন মেডিকেল, ওদিকটা 60 নিচে, এদিকটা 60 উপরে। জানি না এটা কতটা স্বেচ্ছাকৃত কাজ। যাই হোক, আমি ওই লগ ইন শব্দটা নিয়ে একটা কনফিউশন রয়েছে মনে হচ্ছে। আমি এটাকে একটু অন্যভাবে বলবো, ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল ট্রান্সফরমেশন। আমরা মানে এই তরফটা এমন একটা জেনারেশন যারা অনেক কিছু দেখলাম, অনেক ওই ট্রান্সফরমেশন দেখলাম। আমরা ইনল্যান্ড লেটার, পোস্টকার্ড, খামে ভরা চিঠি থেকে শুরু করে এখন আমরা ইমেল, কারোর সাথে পরিচয় হলেই সে কোথায় থাকে তার অ্যাড্রেস খুঁজি না, আমরা তার ইমেল আইডিটা জানতে চাই। আমরা ওই রকম একটা জেনারেশন যখন পাড়ায় পাড়ায় আমরা আড্ডা মারতাম। আমার দাদুকে আমার মনে আছে, বৃদ্ধ বয়সে, আমি তখন খুবই ছোট, সন্ধে হলেই আমরা খুব হাসাহাসি করতাম, বুড়োদের আড্ডায় চলল। পাড়ায় একজনের বাড়িতে, উনি এক ডাক্তার ছিলেন, ডক্টর দুর্গাদাস ব্যানার্জি, আমার এখনো মনে আছে, পাড়ায় ওনার বাড়ির নিচে একটা বেশ সুন্দর এই লাল সিমেন্ট করা একটা রক ছিল। বুড়োরা সন্ধ্যেবেলা সেই রকে আড্ডা মারত। বিভিন্ন বয়সের মানুষজন এই আড্ডা ব্যাপারটায় খুবই ভাবে যুক্ত থাকতেন। আজকে সেই আড্ডাটা ট্রান্সফর্ম হয়েছে ইনটু ফেসবুক, ইনটু হোয়াটসঅ্যাপ, ওখানেই আমরা আড্ডা মারি। again ট্রান্সফরমেশন। আমরা কিন্তু সেই যুগের মানুষ যখন তালা, চাবি, ছিটকিনি এইসব নিয়েই বড় হয়েছি। ট্রান্সফরমেশনটা কোথায় দেখছি? সিকিউরিটি ইন দ্য ফর্ম অফ সাইবার সিকিউরিটি। আমার মেলটা কতটা সংরক্ষিত, আমার পিন চুরি হয়ে যায়নি তো, আমার এটিএম এর পিন কি, আমার মেল আইডির পাসওয়ার্ড কি, এইসব নিয়ে কিন্তু আছি। আমরা কিন্তু সেই জামানার মানুষ যারা পুজোর সময় বাজার করতে বেরোতাম জামা কাপড় মা বাবার হাত ধরে। এখন আমার নাতনি আমার হাত ধরে অ্যামাজন খুলে বসে তার জামা কাপড় সিলেক্ট করতে। অসম্ভব একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আমরা গেছি। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে প্রায় 20 বছর আগে, 2005-06 সালে একটি স্কুলের বাচ্চাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে একদিন আমি গেছি। আমার বন্ধুর ছিল সেন্টারটা, আমি গেছি। সন্ধ্যেবেলা বসে আছি, হঠাৎ এক ভদ্রলোক এলেন। ওনার নাতি বা নাতনি কেউ একটা কোথাও ওখানে শিখতো। তো ভদ্রলোক 80 কাছাকাছি বয়স, 75-এর উপরে তো বটেই। উনি এসে বসে, চেয়ারটা টেনে বসে সলজ্জভাবে বললেন, আমাকে একটু ইন্টারনেটটা শিখিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা কি আছে আপনাদের? তো আমার কানে গেল কথাটা, ইন্টারেস্টিং। সব গেরি বাচ্চাগুলো ওখানে শেখে। আর ওরকম দাদু এসছে, এসে নিজে বলছে কোনো কোর্স না, কোনো পার্টিকুলার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট না,
উনি ইন্টারনেটটা একটু শিখতে চাইছেন। তা আমি বললাম, আমি একটু এগিয়ে গেলাম, হ্যাঁ ব্যবস্থা একটা কিছু হয়ে যাবে, কিন্তু কিছু যদি মনে না করেন হঠাৎ এইসব শিখতে যাচ্ছেন কেন? কি করব বলুন, নাতি নাতনি বিদেশে থাকে, ওদের একটু ইমেল করতে পারবো, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। শুধু আমার একটু সমস্যা আছে, বয়স হয়েছে তো বেশি মনে রাখতে পারি না, আমাকে শেখাতে গেলে কিন্তু একই জিনিস বারবার হয়তো বলতে হবে, আর কানে একটু কম শুনছি। তা সত্ত্বেও তার শেখার কতটা ইচ্ছা, কেন না ওই কমিউনিকেটিং টু হিজ পিপল, তো ইচ্ছেটা কিন্তু মানুষের আছে। এবার এই যে ট্রান্সফরমেশনটা, কারোর হাত ধরে তো এই ট্রান্সফরমেশনটা আমরাও করেছি, সবাইকেই তো সেই ট্রান্সফরমেশনটা হাত ধরে করতে হবে, কিন্তু কার হাত ধরে? এই ভদ্রলোক যেমন একটা সেন্টারে এসে শিখতে চেয়েছিলেন, সেটা তো সবার পক্ষে সম্ভব না যে আমাকে কেউ শিখিয়ে দাও, বা কোথাও ভর্তি হয়ে শিখবো কি করে আমি ওটিপি সেট করব, আর কি করে আমি পিন জেনারেট করব বা পিন চেঞ্জ করব, কি করে আমি সুইগিতে অর্ডার দেব, কি করে আমি উবারের গাড়ি বুক করব, কার কাছে গিয়ে শিখবে মানুষ? এটা আমার কাছে সলিউশন হচ্ছে এডুকেশন সিস্টেমের মধ্যে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় যে হাই স্কুল স্টুডেন্টস, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস, তাদের এটা কম্পালসারি করতে হবে, ম্যান্ডেটরি করতে হবে টু টেক আপ দিস অ্যাজ আ সোশ্যাল ইনিশিয়েটিভ, সোশ্যাল ওয়ার্ক। কিছু আইটি কোম্পানিজ আছে, আই এম নট ভেরি শিওর, প্রবাবলি IBM, PwC, এদের বোধহয় এরকম একটা নিয়ম আছে, অ্যাপ্রেজালের সাথে লিঙ্কড, ইয়ারলি তুমি কতদিন, 15 দিন, 1 মাস সোশ্যাল ছুটি নাও, ছুটি নিয়ে তুমি সোশ্যাল ওয়ার্ক করো, সেটা রিপোর্ট জমা দাও, দ্যাট উইল বি লিঙ্কড টু ইয়োর অ্যাপ্রেজাল সিস্টেম। তোমার প্রমোশন, তোমার ইনক্রিমেন্ট নির্ভর করবে তুমি সোসাইটিকে কতটা কি দিয়েছো। দিস সোশ্যাল ওয়ার্ক শুধু ওই আইটি কোম্পানিজ না, এটা সবার মধ্যে বাধ্যতামূলকভাবে যদি করা যায়, যে কমিউনিটি ক্লিনিক্স, কমিউনিটি সেন্টার্স, এখন তো ক্লাব কালচার শেষ, লাইব্রেরি খুঁজে পাওয়া যায় না, কাজে এই ইনিশিয়েটিভগুলো নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে যারা শিখতে ইচ্ছুক, যারা জানতে ইচ্ছুক, দাদু ঠাকুমা দিদাদের গিয়ে যদি এই বাচ্চারা যদি শেখায়, শুধু তাই না, আমরা আপনারা যারা ট্রেন্ড বা এডুকেটেড ইন দ্য ডিজিটাল লিটারেসি, আমরা শেখাই ওনাদের, ওনারা কিন্তু শিখতে চাইবেন এবং খুব প্রয়োজন। আপাতত এই রাখি, ফিরে আসবো। ফিরে আসে খুব বেশি সময় নেই, আমি যেখানে কন্ডাক্ট করছি সেখানে যদি টাইম পেরিয়ে যায় আমার কথা শুনতে হবে এখানে। হ্যাঁ, তো যাই হোক, আমরা 1 মিনিটের উত্তরগুলোতে আসবো, আর পবিত্রবাবুর কোনো উত্তর নেই, পবিত্রবাবু 2-3 মিনিটের একটা গান, এই দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শেষ হবে। যে প্রসঙ্গক্রমে বললেন এটার সঙ্গে একটা রিলেটেড জিনিস আছে, আমরা হয়তো সকলে অনেকেই জানি, টাইম ব্যাংক বলে একটা কনসেপশন আছে, টাইম ব্যাংকিং সুইজারল্যান্ডে শুরু হয়েছিল। সেখানে এই ইয়াং জেনারেশন এই যে সোশ্যাল ওয়ার্কটা দিচ্ছে সেটার একটা টাইম ক্যালকুলেশন হয়, সেই ব্যাংকে জমা থাকে, তারপরে যখন তাদের প্রয়োজন হয় তারা সেটাকে ইউজ করতে পারে। তো এই টাইম ব্যাংকিংটা আমরা যদি এখানে চালু করতে পারি ছোট ছোট ভাবেও, হয়তো এইভাবে এই যে ইনা ম্যাডামের এই সলিউশনটা আমরা করে উঠতে পারবো। তো এবারে আমি 2 লাইনের উত্তর সুদেষ্ণা ম্যাডামকে। আপনি যদি প্রবীণদের নিয়ে বিশেষ করে ইন্টারজেনারেশনাল একটা রিলেশনের উপরে চলচ্চিত্র তৈরি করেন, তাহলে তরুণ দর্শকদের জন্য বার্ধক্য, তার প্রাসঙ্গিকতা বা দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে কি কেন্দ্রীয় বার্তা দেবেন? প্রথমত আমি এরকম একটা ছবি অলরেডি করে ফেলেছি, আপনারা হয়তো দেখেননি, ওটা বেঁচে থাকার গান। হ্যাঁ, থ্যাংক ইউ। সেই ছবিতে আমি একটাই বার্তা দিয়েছি যে বয়স সবার হবে, তার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। আজকে আমি যেভাবে এখনো যখন দেখা হয় লোকের সঙ্গে, লোকে বলে তুই কি সুন্দর ছিলি, অ্যাজ ইফ এখন আমি সুন্দর নেই, আমি এখনকার মতো সুন্দর, এই কনফিডেন্সটা তো একদম একদম, আমি এখনকার মতো, আমি আমার মতো। দেবাঞ্জন, তুমি প্রায়শই বার্ধক্যে মর্যাদার কথাটা বলো,
কিন্তু এখন সংযোগ বেড়েছে, সেগুলো হচ্ছে সব ওই ফেক কানেকশন, কৃত্রিম সংযোগ, ওই সোশ্যাল কানেকশন, এই কানেকশন সেই কানেকশন, হাতে হাতে সংযোগের এখন বড়ই অভাব। তো সেখানে একজন চিকিৎসক হিসেবে বা কেয়ার গিভার হিসেবে যারা রোল প্লে করে তাদের ভূমিকাটা একটু যদি দু লাইনে বলো। কেয়ার গিভারের রোলটা সব থেকে বেশি জরুরি, সেটা ফ্যামিলির হোক কি ফ্যামিলির বাইরে। অনির্বাণ এবং ইনা ম্যাডামের কথা সূত্র ধরেই বলি, ইন্টারজেনারেশনাল বন্ডস যেটা আমরা বলি, আমরা লাকি যে আমরা এমন একটা সময় পেয়েছি যেখানে দাদুর ঘাড়ে উঠে খেলা যেত, ঠাকুমাকে খেপিয়ে পালিয়ে যাওয়া যেত। সেই যে ছোট বয়স থেকে বার্ধক্যে অনেক রোগ হতে পারে, ডায়াবেটিস বলুন, ডিমেনশিয়া বলুন, যেগুলো কিন্তু শুধু বার্ধক্যে হয় না, তার বীজ বোনা থাকে অনেক বছর আগে। এবং সেগুলোর মধ্যেই সেগ্রিগেশন বা আইসোলেশন একটা বড় রোল প্লে করে। আমরা বারবারই এখন এই কথাটা বলি, পুরো পৃথিবীতে বলা হচ্ছে যে ইন্টারজেনারেশনাল বন্ডস, বিভিন্ন প্রজন্মের ভেতরে যে কানেকশন, এবং যদি সেই কানেকশনটা শুরু করতে হয় সেটা অনেক আগে শুরু করতে হবে, স্কুলে, কলেজে। তাদের এই যে এনারা আমার জীবনের একটা অংশ, দে আর আ পার্ট অফ মাই আইডেন্টিটি, হঠাৎ করে একদিন সেটা ডেভেলপ করবে না 30-40 বছরে গিয়ে। এবং সেটা যদি সত্যি চলতে থাকে তাহলে এই সাপোর্টের সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল অভাব কিছু হবে না। একটাই শেষ কথা বলবো যে বয়স হবে, দ্যাট ইজ ইনএভিটেবল, কিন্তু বয়সের সাথে আমার মনের বয়স হবে তার কোনো মানে নেই। এবং এই যে অনিচ্ছাকৃত গ্যাপটা, সেই গ্যাপটা ইচ্ছাকৃতভাবে ক্রমশ কমিয়ে আনতে হবে, সেটাই হবে বার্তা। ওনারা নিজেরাই দেখুন না, আমরা কিছু বলিনি, কিন্তু নিজেরা গুটি গুটি করে ওখানে চলে গেলেন। হ্যাঁ, আমরা কিছুই বলি না যে আপনারা এখানে বসুন, ওখানে বসুন। ও আচ্ছা, সেইভাবে একটা কোনো যুক্তি আছে। ওই যে যাই হোক, অনির্বাণ, ওই যে এল্ডার ফ্রেন্ডলি সোসাইটি কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আদৌ তো হয়ে ওঠেনি এখনো। তো তোমার কি মনে হয় যে কি একটা কি ইস্যু যেখানে অ্যাড্রেস করলে এটাকে করা যায়? একটু আগে এই যে ডিজিটাল লিটারেসি বললাম, ডিজিটাল লিটারেসিটাকে আমাদের আরো বেশি করে প্রমোট করতে হবে নিজেদের মধ্যে। আমরা সোশ্যাল ওয়ার্কার্স যারা রয়েছেন তারা তো করবেনই, তার সাথে আমি অলরেডি বললাম পলিটিক্যাল প্ল্যাটফর্ম শুড বি ইউজড। অ্যান্ড এই যে একাডেমিক বডি, আমি জেরিয়াট্রিক সোসাইটি বলুন বা এই ধরনের যে অ্যাসোসিয়েশনসগুলো, তাদেরকে আমি একাডেমিক বডি বলি। এই একাডেমিক বডিগুলোরও কিন্তু একটা সোশ্যাল রোল প্লে করার জায়গা আছে। হসপিটালসের ইটসেলফ রয়েছে, বিভিন্ন কর্পোরেট হসপিটালস, দে আর ইনভেস্টিং সো মাচ অফ মানি অ্যান্ড টাইম অ্যান্ড এভরিথিং ফর দ্য কেয়ার, নট ফর দ্য সোশ্যাল জেরিয়াট্রিক্স। মানে আমরা যেটা সোশ্যাল বন্ডিং এর কথা বলি, সেটার পেছনেও হয়তো এই যে একটা ডায়াবেটিক পেশেন্ট ভর্তি হলো, তার জন্য নিউট্রিশনিস্ট দিয়ে দিলাম, তার জন্য অকুপেশনাল থেরাপি, তার জন্য আরো হাবিজাবি সব দিয়ে দিলাম। কিন্তু যখন জেরিয়াট্রিক পেশেন্ট ভর্তি হয়, তার জন্য ওই বাড়ির লোককে বলে ভাই ভালো করে টেক কেয়ার করবেন, সব হয়ে গেল, ব্যাস ওইটুকু। ইট শুড বি ম্যান্ডেটরি যে তার জন্য একটা আলাদা করে একটা সোশ্যাল, তার জন্য সোশ্যাল রিফরমেশন হতে পারে, তার জন্য তার মনের কথা জানার জন্য তো সাইকিয়াট্রিস্ট রয়েছে, কিন্তু তার বাইরেও তার জন্য কি কি দরকার, তার কি কিভাবে তার সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, তার একটা অ্যাডভাইস অন্তত বা তাকে মাথায় ঢুকিয়ে দেওয়া যে, এবং তার জন্য কোনো অ্যাপ আমরা জেনারেশন করতে পারি। আমাদের এখানে অনেক ইয়াং জেনারেশনের লোকজন আছি, আমরা এরকম খুব সিম্পল কিছু অ্যাপও তৈরি করতে পারি, যার থ্রু দিয়ে কিন্তু অ্যাডাল্ট মানে এই যারা জেরিয়াট্রিক পিপল, যারা বয়স্ক মানুষ, তারা সেটাকে ইউজ করে হ্যাবিচুয়েট হতে পারেন থ্রু দা সোশ্যাল। একদম টাইম শেষের দিকে আমি ইনামোস ম্যাডামকে বলবো যে ইন্টেলেকচুয়াল ওয়েলবিং মানে বয়স্কদের ভালো রাখার ক্ষেত্রে আরেকটা কি ইস্যু যদি বলেন, যে আপনি তো মেনটেন করেনি, কিভাবে করা যায়? 2-3 মানে লাইনে, বেশি সময় নেই। আমরা লিগেসির উপরে খুব একটা জোর দিই না, ওটা নিয়ে একটু বলতে চাই। হ্যাঁ, বলুন। লিগেসি বলতে আমি সারা জীবন যা করেছি সেটা কি রেখে গেলাম মানে নেক্সট জেনারেশনের কাছে, তার ইম্প্যাক্ট কি, আমি কি করেছি সেটা তো আর কারো জানার ইচ্ছে নেই, আর কারো জানার সময় নেই। একটা সময় ছিল আমরা ডায়েরি লিখতাম, আজকে ডায়েরি লিখে কি হবে? কেউ কি সে ডায়েরি পড়বে? আর কি সে ডায়েরি পড়ার সময় আছে? না। আগেন আমি এটা সূত্রটা টানলাম এই জন্য যে বরঞ্চ ছোট ছোট করে নিজের কথা ইউটিউবে তুলে রাখা, নিজের কথা ব্লগ লেখা, এইটা যদি সকলকে আবার শেখানো যায়, তাহলে কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু সেগুলো শুনবে, নেক্সট জেনারেশন কিন্তু সেটা দেখবে, সেটা শুনবে, ডায়েরি পড়বে না, আমার লেখা বইটা হয়তো পড়বে না। একদম।
কাজেই এই ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদের কিন্তু তিনটে জিনিসই হেল্প করবে। লোনলিনেস, ফেসবুকে আড্ডা মারছি, হোয়াটসঅ্যাপে আড্ডা মারছি, আমার লোনলিনেস কোথায়? সারাদিন ভীষণ ব্যস্ত। আমার এই লিগেসি ইম্প্যাক্ট আমি রেখে যেতে পারবো ইন ডিজিটাল ফরম্যাট। এবং সর্বশেষে লগ ইন যেটা বললেন, ডিজিটাল ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশনে হাত ধরে কিন্তু সব তিনটেই আমার চলে আসবে হয়ে যায়। একদম খুব ভালো বার্তা দিয়েছেন। আমরা শেষ করব যেটা বলেছিলাম যে 89 এর যুবক পবিত্রবাবুর গান শুনে। এয়ার কন্ডিশনে গলা হয়ে যায়, কাজে দরকারের চেয়ে বেশি গিটকিরি আপনারা শুনতে পারেন। তবু আমি চেষ্টা করছি। কি পাইনি যারে হিসাব মিলাতে মনোবর নহে রাজি, কি পাইনি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বছরই উঠেছে বাজি, কি পাইনি তারে হিসাব মিলাতে মনোমর নহে রাজি, কি পাইনি ভালোবেসেছিনু এই ধরণীরে, ভালোবেসেছিনু ভালোবেসেছিনু এই ধরণীরে, ভালোবেসেছিনু সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে। কত বসন্তে দক্ষিণ সমীরে ভরেছে আমারি সাজি, কি পাইনি তারি হিসাব মিলাতে মনোমর নহে রাজি, কি পাইনি। থ্যাংক ইউ। And Professor Krishnendu Rai sir, please to Ina Bose ma'am. And just 1 minute. Dr. Shuddha Satya, please felicitate Dr. Anirban Doloi. The flower book, Anirban. We can cheer up and appreciate this wonderful official moment. And Dr. Meghna, please to give the flower bouquet to Devanjan Banerjee. All of you together. Dr. Meghna, just Meghna, both of you. Just flower bouquet to Dr. Devanjan Banerjee. Thank you. Just one moment, please.